নিষ্ক্রিয় করা হলো মিরপুরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার 16টি গ্রেনেড। 7 জেএমবি সদস্য আটক। একই ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছিল হোসেনি দালানে, জানালো পুলিশ। নির্বাচন কমিশনের প্রতি এবার পক্ষপাতিত্বের অভিযোগ আওয়ামী লীগের। বিএনপি বলছে বাক স্বাধীনতা নেই, বিরোধী নেতাকর্মীদের উপর চলছে দমনপীড়ন। প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরো হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। ফেনীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে স্কুল ছাত্রী সহ 2 জন নিহত, এক শিশু সহ আহত 3, আটক 4। এবং প্রার্থনার মঙ্গল সঙ্গীতের মধ্য দিয়ে সারা দেশে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু, ঘরে ঘরে উৎসবের আমেজ। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। রাজধানীর মিরপুরের একটি বাসায় বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে 16টি হাতে তৈরি গ্রেনেড ও বিপুল পরিমাণ বিস্ফোরক সহ 7 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জন জেএমবির গুরুত্বপূর্ণ সদস্য বলে দাবি গোয়েন্দাদের। বাকি 4 জনের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে কমপক্ষে 200 বোমা বানানো সম্ভব ছিল বলে দাবি পুলিশের। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। অভিযানে উদ্ধার হওয়া বোমাগুলো ঘটনাস্থলে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় নিরাপত্তার স্বার্থে সরিয়ে দেওয়া হয় আশপাশের মানুষকে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, হাতে তৈরি বোমা ছাড়াও বাসাটি থেকে উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে একই ধরনের কমপক্ষে 200 বোমা বানানো যেত। এখানে যে ধরনের আলামতগুলো অর্থাৎ ইনগ্রিডিয়েন্টস যেগুলো পাওয়া গেছে সেগুলো ব্যবহার করে অন্য বাইরের থেকে অন্য কোনো আলামত না, মানে কোনো ইনগ্রিডিয়েন্টস না এনেও এখানে অন্তত 200 গ্রেনেড তৈরি করার মতো উপকরণ এখানে বিদ্যমান রয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোর থেকে মিরপুরের এই বাসাটিকে চারদিক থেকে ঘিরে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। তাদের সহায়তা করে স্থানীয় থানা পুলিশও। গোয়েন্দা কর্মকর্তা জানান, প্রথমে শাহ আলী এলাকা থেকে 2 জেএমবি সদস্যকে গ্রেফতার করেন তারা। তাদের দেয়া স্বীকারোক্তি এবং আগে গ্রেফতার জেএমবি সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী চালানো হয় এই অভিযান। কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে 6তলা ভবনের 2টি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় 7 জনকে। প্রাথমিকভাবে খবর ছিল যে 3 জন জঙ্গি এখানে অবস্থান নিয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা আরো জিজ্ঞাসাবাদে জানতে পারি যে এখানে আসলে এই বিস্ফোরক তৈরির একটা আস্তানা হিসেবে তারা এটিকে ব্যবহার করে। ধারাবাহিক অভিযানের ফলে এই পর্যন্ত 7 জনকে এখান থেকে আটক করা হয়েছে। তাদের ভিতরে কমপক্ষে 3 জন জেএমবির বেশ বিভিন্ন পর্যায়ের সদস্য বলে আমাদের কাছে মনে হয়েছে। বাকি 4 জন সাসপেক্ট আছে, তাদের শনাক্তকরণের যে প্রক্রিয়া সেটি চলছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বোমার সঙ্গে হোসেনি দালানে হামলায় ব্যবহৃত বোমা এবং কয়েক মাস আগে কামরাঙ্গীরচরে জেএমবির আস্তানা থেকে উদ্ধার হওয়া বোমার মিল রয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া জেএমবির এই গ্রুপটি বোমা বানানো ও অস্ত্র সরবরাহ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল বলে দাবি পুলিশের। একই জায়গাতে সবগুলো থাকলে খুব দ্রুত সে কাজটি করা যায়, যেহেতু পাশাপাশি প্রত্যেকটা রুমে, ফ্লোরে, কিচেন রুমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সো সেফলি খুব আস্তে ধীরে কাজটি সম্পন্ন করতেছে তারা। গত কয়েক মাস ধরে হঠাৎ করে জেএমবির অতি তৎপর হয়ে ওঠার কারণ কি, প্রশ্ন ছিল গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনারের কাছে। সারা বিশ্বেই জঙ্গিবাদ যেহেতু একটু মাথাচাড়া দিয়েছে, তো সেইটার একটা প্রভাব বাংলাদেশেও কিছু ইফেক্ট সেটার পড়তে পারে। গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতদের আদালতে উপস্থাপন করে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও আশা তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ধরপাকড় করে জঙ্গি দমন সম্ভব নয় মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকওয়াত হোসেন বলেছেন, খোদ রাজধানীর মধ্যে এ ধরনের জঙ্গি আস্তানা উদ্বেগজনক। এদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। বৃহস্পতিবার সময় সংবাদকে তিনি আরো বলেন, সামাজিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা একটা অত্যন্ত চিন্তার বিষয়, ভয়াবহ বিষয় বলবো এই জন্য যে রাজধানীর বুকে এত জনবহুল জায়গায় এরা জড়ো হয়েছে ডেফিনেটলি কোনো উদ্দেশ্য নিয়ে, এবং সংখ্যাও কম নয়। যেই সরকারে থাকুক তাদের একটা ডিনায়াল মোডে চলে যায় যে না, এখানে জঙ্গি নেই, এখানে ইন্টারন্যাশনাল কোনো কানেকশন নেই। এটা আমার মনে হয় যে আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। আমাদেরকে
যেটা প্র্যাকটিক্যাল, যেটা 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 বাস্তব, সেটাকে স্বীকার করে কিন্তু মোকাবেলা করতে হবে। পাবলিকলি আপনি এগুলো ডিনাই করেন, আর যখন প্র্যাকটিক্যালি এগুলো দেখা যায় তখন কিন্তু মানুষের ভিতরে এক ধরনের আস্থার সংকট হয়। এদিকে চট্টগ্রামে ফটিকছড়িতে মাইজ ভান্ডারের ওরসে নাশকতার পরিকল্পনার অভিযোগে মাদ্রাসার 6 ছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ফটিকছড়ির নাজিরহাটে হযরত জিয়াউল হক শাহর ওরস চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে স্বেচ্ছাসেবকরা প্রথমে 3 জন মাদ্রাসা ছাত্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে মাজারের পাশে আরও 3 মাদ্রাসা ছাত্রকে ঘোরাঘুরি করতে দেখে তাদেরও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 6 জনেই কওমি মাদ্রাসার তারা দাবি করতেছে। আমরা বিষয়টা, যেহেতু এটা বান্ডার শরীফের একটা উরুস চলতেছে, সেখানে তারা যাওয়ার কথা না, তাদের দাবি হচ্ছে যে তারা এটা দেখতে গেছিল অনুষ্ঠানটা। তো বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি। এবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল খোদ সরকারি দল আওয়ামী লীগ। দলটির অভিযোগ, বিএনপির প্রতি সহনশীলতা দেখাচ্ছে কমিশন, আর তাদের ব্যাপারে কঠোর। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এ অভিযোগ জানায়। এ ব্যাপারে সিএসির বক্তব্য, সব দলেরই যেহেতু একই অভিযোগ, তার অর্থ হচ্ছে কমিশন কাউকেই ছাড় দিচ্ছে না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়, তবে সেসবের বেশিরভাগই এসেছে বিভিন্ন বিরোধী দলগুলো থেকে, কিন্তু সরকারি দল থেকে এরকম বিষয় সচরাচর নয়। বৃহস্পতিবার এমনই অভিযোগ এলো আওয়ামী লীগের পক্ষ থেকে। দলটির 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। যেহেতু বিএনপি সংসদে নেই, আমাদের জাতীয় সংসদে না থাকার কারণে তারা কিন্তু বাড়তি সুবিধা পাচ্ছে। আপনারা জানেন যে বিএনপির শীর্ষ পর্যায়ে নেতারা এই নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছেন, কিন্তু আমরা পারছি না। বিএনপিরা তারা আভ্যন্তরীণ কোন্দলে অনেক জায়গায় তাদের নিজেদের মধ্যে গুলো যে ঘর পালনে, সেটা আমাদের চাপিয়ে তারা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনকে এই জন্য অনুরোধ করেছি যে তারা যেন বিএনপির প্রতি অতি সদয় হয়ে আমাদের প্রতি নির্দয় আচরণ যাতে না করে, সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তবে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি মনে করেন এতে কমিশনের নিরপেক্ষতা আরও স্পষ্ট হলো। নিরপেক্ষতার প্রশ্নের মধ্যেই নিরপেক্ষতা হবে। কিছু কিছু যদি অসুবিধা হয়, তাহলে আপনারা বুঝবেন যে সবার প্রতি আমরা অ্যাকশন নিচ্ছি, যেগুলো আইন লঙ্ঘন হচ্ছে সেখানে আমরা অ্যাকশন নিচ্ছি। কাজেই এটা তো আমি মনে করি আরও বেশি নিউট্রাল দিকটাই স্পষ্ট করে দিচ্ছে। একই দিন জাতীয় পার্টিরও একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে। দলটির অভিযোগ ছিল, সরকারি দল তাদের প্রার্থীদেরকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে কমিশনের প্রতি আহ্বান জানান তারা। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, বিরোধী নেতাকর্মীদের উপর দমন নীতি চলছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। বাংলাদেশে যে এখন আপনার গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, একটা দমন নীতি চলছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে পাড়া করে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের অনেক ভাই সহকর্মী, তাদেরকে হত্যা করা হয়েছে, অনেককে গুম করে ফেলা হয়েছে। এই একটা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেতে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমরা এটাকে আন্দোলনের অংশ হিসেবেই এই নির্বাচনে অংশ নিয়েছি। প্রবাসের সময় আরও থাকছে, এলএনজির গ্যাস টার্মিনাল স্থাপন হলে গ্যাস বিদ্যুতের সংকট থাকবে না, আশাবাদ অর্থমন্ত্রীর। ডিজেলের দাম কমানোর আহ্বান শিল্প মালিকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারা দেশে আরও হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ করবে সরকার। বৃহস্পতিবার সকালে গণভবনে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অনুদান পাওয়া 10টি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে প্রতি উপজেলায় একটি করে 50 শয্যার হাসপাতাল এবং প্রতি 6000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। নদী প্রধান এলাকার কথা মাথায় রেখে জলপথে চলাচল করতে পারে এই ধরনের অ্যাম্বুলেন্স নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশকে গড়ে তোলা কঠিন হবে না। তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
এই যে অ্যাম্বুলেন্সগুলি যেখানে যেখানে যাচ্ছে নিশ্চয়ই ওই এলাকার মানুষের জন্য খুবই উপকারী হবে। যদি আমরা সরকারের পক্ষ থেকে কিনে কিনে অ্যাম্বুলেন্স দিয়ে থাকি, তবে যেটা হয় যে আসলে বেসরকারি খাত যদি এগিয়ে আসে তো সেটা আরও বেশি ভালো হয়। তো আমি আশা করি যে আমাদের অন্যান্য ব্যবসায়ী মহলও নিশ্চয়ই এটা অনুসরণ করবে। আসলে সকলে মিলে করলে একটা দেশকে গড়ে তোলা এত কঠিন কাজ না, সে দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। প্রার্থনা আর মঙ্গল সংগীতের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশের গির্জাগুলোতে শুরু হয়েছে শুভ বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনা শেষে বড়দিনের কেক কেটে উৎসবে মেতে ওঠেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা। এর আগে মধ্যরাতে প্রার্থনা সঙ্গীতের আনুষ্ঠানিকতা থাকলেও নিরাপত্তার কথা মাথায় রেখে এবার বৃহস্পতিবার রাত 8টায় শুরু হয় বড়দিনের এই আনুষ্ঠানিকতা। কাকরাইলের সেন্ট মেরি ক্যাথিড্রাল চার্চে প্রার্থনা সভার সময় নির্ধারিত থাকলেও যিশু ভক্তরা সন্ধ্যার পর থেকেই দলে দলে সমবেত হন। ছোট বড় নারী পুরুষ সবাই নতুন পোশাকে গির্জায় ভিড় করেন। প্রায় ঘণ্টাব্যাপী প্রার্থনা পরিচালনা করেন বাংলাদেশের খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগুরু আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও। পরে প্রার্থনা আর কল্যাণ কামনা শেষে বড়দিনের কেক কেটে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এখানে ধর্ম বলে কিছু নাই। হ্যাঁ, আমরা খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবাই একই দেশের মানুষ। হ্যাঁ, তাই জন্য আমরা বিশেষ করে আজকের এই বড়দিনটা আমরা আমাদের দেশের জন্য প্রার্থনা করব। ফাদার প্রার্থনা করবে, এরপর আমাদের যে বাইবেল পাঠ আছে বাইবেল পাঠ করবে, আমাদের মঙ্গল সমাচার আছে, ফাদার মঙ্গল সমাচার থেকে আমাদের এটা পরিবেশন করে বোঝাবে যে মঙ্গল সমাচারে যীশুখ্রিস্ট কি বলে গেছে। অন্ধকার থেকে আলোতে, অসত্য থেকে সত্য এবং মৃত্যু থেকে অনন্ত জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছেন আলো হিসেবে, পথ হিসেবে, সত্য হিসাবে। আর সেটা যে তিনি আগমন করেছেন, দেহ ধারণ করেছেন, সেটারই জন্মতিথি হলো 25 ডিসেম্বর। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা, যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তান যে ভাষায় কথা বলে ঠিক একই ভাষায় কথা বলছেন বেগম খালেদা জিয়া। প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। খালেদা জিয়া যেই ভাষায় কথা বলছে এটা পাকিস্তানের ভাষা। খালেদা জিয়া যেইভাবে মুক্তিযুদ্ধের শহীদদের বিতর্ক করছে সংখ্যা নিয়ে, এটা পাকিস্তান বোঝাতে চাচ্ছে এত লোক মারা যায় নাই, খালেদা জিয়া বোঝাতে চাচ্ছে এত লোক মারা যায়। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তান যেটা বলে যে বিচার সঠিক হচ্ছে না, খালেদা জিয়া বলছে বিচার সঠিক হচ্ছে। সুতরাং তিনি পাকিস্তানি। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশপ্রেম না থাকলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৃহস্পতিবার ইসলামী ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় কামরুল ইসলাম বলেন, যারা ইসলামের শত্রু তারাই আইএসের মতো জঙ্গি গোষ্ঠী সৃষ্টি করেছে। বাংলাদেশকে জঙ্গিবাদের হিংস্র থাবা থেকে মুক্ত রাখতে আলেম সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। দেশপ্রেম কিন্তু আমাদের ইমানের অঙ্গ, এই কথাটা আমাদের স্বীকার করতে হবে। তার মধ্যে দেশপ্রেম নাই, সে কোনো অবস্থাতে সাচ্চা মুসলমান হতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশে যারা এই সমস্ত জঙ্গিদের সৃষ্টি করেছে, জঙ্গি সংগঠনগুলো সৃষ্টি করেছে, তারাই যারা মুসলমানদের মঙ্গল চায় না। দেশ যখন এগিয়ে যাচ্ছে, এই দেশটাকে ধ্বংসের একটা ষড়যন্ত্র করছে। ইহুদি নাসারারা সেই ষড়যন্ত্রে লিপ্ত, আমাদেরকে একটা জঙ্গি আইএস ইত্যাদি কালিমা লেপন করে দিয়ে আমাদেরকে গ্রাস করার একটা ষড়যন্ত্র চলছে। যেভাবে সিরিয়াকে ধ্বংস করেছে, যেভাবে ইরাককে ধ্বংস করেছে, সেইভাবে বাংলাদেশটাকেও যদি আইএস বা জঙ্গিদের অভয়ারণ্য হিসাবে তারা পরিণত করতে পারে, তাহলে বাংলাদেশটাকেও গ্রাস করা যায়। বাংলাদেশটাকে সেই জঙ্গি দমনের নামে বাংলাদেশেও তারা প্রবেশ করার একটা অজুহাত তারা খুঁজে পেতে পারে। এই ষড়যন্ত্রই কিন্তু চলছে। এই ঈদে মিলাদুন্নবীর এই দিনে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের শপথ নিতে হবে, যারা ইসলামকে বদনাম করার জন্য, মুসলমানদের বদনাম করার জন্য এই ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে দেশমাতৃকার প্রেমের টানে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা তাদের বিরুদ্ধে সবাই যার যার অবস্থান থেকে আমরা রুখে দাঁড়াই। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে কটূক্তি ও শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মোহাম্মদ রায়হান ফারুকী ইমাম। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্প্রতি এক সমাবেশে বলেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা চাননি, বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এছাড়া স্বাধীনতা যুদ্ধে 30 লাখ মানুষ শহীদ হয়েছে, এ বিষয়ে বিতর্ক রয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি। প্রবাসী সমারোহ থাকছে। সাফ মিশনের প্রথম ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের কাছে 4-0 গোলের বড় ব্যবধানে হেরেছে মামুনুলরা। ফেনীর মহিপালে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার প্রতিপক্ষের গুলিতে নবম শ্রেণীর এক ছাত্রীসহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিতে আহত হয়েছে আরও 3 জন। এর মধ্যে এক শিশুসহ 3 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। আতিয়া সজলের রিপোর্ট। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ফেনীর মহিপালের চৌধুরীবাড়ি এলাকার বাসিন্দা মাইনুদ্দিনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ মান্নান ও তার লোকজন। বাড়িঘর ভাঙচুরের এক পর্যায়ে তাদের ছোড়া এলোপাথারি গুলিতে নিহত হন মাইনুদ্দিন ও আকলিমা আক্তার। এই ঘটনায় গুলিবিদ্ধ এক শিশু সহ অপর 3 জনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা ঘুমাইতে আছি, আমাদের বাড়িঘরের উপর কিন্তু হামলা করে গুলি করছে। নিহত হয়েছে আমার বাবা, আমার মামা তো বোন, আমি আহত হয়েছি, আরো কয়েকজন আছে আমি দেখতেছি না। হঠাৎ ওরা বাড়িতে আসে গুলি মারছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। পেনিট্রেটিং উন্ড অ্যাবডোমেন হয়েছে, খুবই আশঙ্কাজনক অবস্থা, ওটাকে আমরা সিএমসিতে রেফার করছি। বাকি 2 জনের অবস্থাও খুব একটা ভালো না, মাল্টিপল গানশট ইনজুরি ব্যাক। তো ওই দুটাও আমরা প্রাথমিক প্রিলিমিনারি চিকিৎসা দিয়া পরবর্তী উন্নত ম্যানেজমেন্টের জন্য আমরা চিটংয়ে রেফার করছি। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে আমরা এখানে অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে আমরা 4 জনকে আমরা আটক করেছি। এটা সম্পত্তি নিয়ে বিবাদ, এটা নিয়ে বিভিন্ন আদালতে, উচ্চ আদালতে মামলা, এদের বিচারাধীন এবং মামলা প্রক্রিয়াধীন মামলা আছে তাদের। নিহতদের মধ্যে আকলিমা আক্তার মহিপাল তৈয়বিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্রী ছিল। সেই নিহত ফুপা মাইনুদ্দিনের বাড়িতে থেকে পড়াশোনা করত বলে জানিয়েছেন স্বজনরা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এবার প্রবাসের খবর। পশ্চিমবঙ্গের বীরভূমে রবি ঠাকুরের গড়া শান্তিনিকেতনে 111তম আন্তর্জাতিক পৌষ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার ছাতিমতলায় প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। প্রতি বছর 7 পৌষ শান্তিনিকেতনে পৌষ মেলার উদ্বোধন করা হয়। 7 দিন ব্যাপী আয়োজিত এবারের মেলায় থাকবে নাচ, কীর্তন, ভাদুগান সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় 1200 স্টলে কুটির শিল্পের পাশাপাশি বাংলার লোকশিল্পকেও তুলে ধরা হয়েছে। এদিকে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের এই আন্তর্জাতিক পৌষ মেলাকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে 700 পুলিশ। কলকাতার রাশিয়ান সেন্টার গোর্কি সদনে প্রদর্শিত হল বাংলাদেশে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলামের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র অনিল বাগচির একদিন। অনুষ্ঠানে যোগ দিয়ে চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম বলেন, গল্পকারের সরল সহজ রেশ ধরে রেখে দর্শকের কাছে মুক্তিযুদ্ধের একটি বাস্তব চিত্র তুলে ধরতে চেয়েছেন তিনি। সিনেমাটি কলকাতার দর্শকদের মধ্যেও মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি উস্কে দিতে পেরেছে বলে জানালেন অনেকে। মধ্য কলকাতার রাশিয়ান দূতাবাসের প্রেক্ষাগৃহ এই গোর্কি সদন। বুধবার সন্ধ্যায় এখানেই প্রদর্শিত হয় বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের রচনা ও মোর্শেদুল ইসলামের পরিচালনায় নির্মিত অনিল বাগচির একদিন চলচ্চিত্রটি। ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, বিকল্পধারার স্বাধীন চেতা চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলামের এই ছবিও সেই উৎসবের অংশ। মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি হওয়া এই চলচ্চিত্র নিয়েও আগ্রহ ছিল সিরিয়াস দর্শকদের মধ্যে। আমাদের শিকড় অনেকেরই যেখানে বাঙালি আছে সেখানেই মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং হুমায়ুন আহমেদ তো অ্যাকচুয়ালি এক দেশের নয়। হুমায়ুন আহমেদের কলম, সেই কলমের তো কোনো মাপ পরিমাপ হয় না। সে ছবি অসাধারণ ছবি।
অনিল বাগচি। দর্শকের স্মৃতির গহ্বরে নাড়া দিতেই এই চলচ্চিত্র বরিল জানালেন নির্মাতা মোর্শেদুল ইসলাম। একজন ভীতু মানুষের মধ্যেও মুক্তিযুদ্ধের সময় যে প্রতিবাদের উত্তরণ ঘটেছিল অনিল বাগচির মধ্য দিয়ে তাই তুলে এনেছেন তিনি। মুক্তিযুদ্ধের অন্য একটি অ্যাঙ্গেল ধরার চেষ্টা করা হয়েছে। গল্পটিতে একটি মানবিক আবেদন আছে এবং ধর্মীয় সম্প্রীতির কথা বলা হয়েছে। আপনার যদি কিছু হয় আমি আপনার বোনকে দেখব। যতদিন গল্পের জাদুকর হুমায়ুনের মৃত্যুর পর এটি তার গল্পের প্রথম চলচ্চিত্রায়ন, যা দর্শক পাঠকের কাছে তার সরল ছন্দময় নিবেদনকে যেন জাগিয়ে তুলল আবারও। 1 ঘন্টা 20 মিনিটের এই চলচ্চিত্র মুগ্ধ হয়ে দেখেছেন দর্শক। অনেকেই জানালেন চোখে জল ধরে রাখতে পারেননি তারা। বাংলাদেশের ওই সময় 70-71 বা 70 সময় এমন নিরপেক্ষ বিবেচনা ছবি দেখি না। আমার বিশ্বাস এই ছবি নিঃসন্দেহে একটা সোনার চলচ্চিত্র বলে গেছে। গত সপ্তাহেই বাংলাদেশে হয়ে গেছে অনিল বাগচির একদিনের শুভ মুক্তি। মুক্ত চিন্তাধারার চলচ্চিত্র নিয়ে যারা কাজ করেন তাদের চলচ্চিত্রকে বিশ্বব্যাপী পৌঁছে দিতেই এই প্রদর্শনীর ব্যবস্থা করেছেন কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন। সময় সংবাদ, কলকাতা। এলএনজির গ্যাস টার্মিনাল স্থাপন হলে গ্যাস বিদ্যুতের সংকট থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তখন গ্যাস ভিত্তিক শিল্প স্থাপনের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ থাকবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে বিনিয়োগ স্থবিরতার জন্য জ্বালানি সংকটকে দায়ী করে শিল্প বাঁচাতে ডিজেলের দাম কমানোর আহ্বান জানান ব্যবসায়ীরা। গ্যাসের মজুদ ফুরিয়ে আসায় 2010 সাল থেকে গ্যাস ভিত্তিক শিল্প স্থাপনে নিরুৎসাহিত করে আসছে সরকার। 5 বছর বন্ধ থাকার পর সম্প্রতি সরকার শিল্প খাতে সীমিত আকারে গ্যাস সংযোগ দিচ্ছে। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সংযোগ প্রাপ্তিতে নানা অনিশ্চয়তার কারণে বিনিয়োগ স্থবিরতায় সরকারও উদ্বিগ্ন। এই অবস্থায় নতুন বছর শুরুর আগে অর্থমন্ত্রী জানালেন 2 বছর পর জ্বালানি সংকট থাকবে না। এখন থেকে we can give this kind of assurance যে power supply, energy supply is not going to be your problem in this country. শুরুকমারটা ছিল এটাই যে there is not going to be any restriction for the reason that we can't supply you gas or we can't supply you electricity. সেমিনারে জ্বালানি উপদেষ্টা আগামী বছরে 10টি নতুন কূপ খননের কথা জানিয়ে গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগের কথা জানান। আমরা 10টা ওয়েল করব। বছর দুয়েকের মধ্যে গ্যাসের একটা সমাধান আমাকে করতে হবে। সেজন্য আমরা এলএনজি ইম্পোর্টের জন্য সব ব্যবস্থা করে ফেলছি। এদিকে ব্যবসায়ীরা বিকল্প জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে ডিজেলের দাম কমানোর আহ্বান জানান। এছাড়া বাইরে অর্থ পাচার রোধে গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলো সম্প্রসারণে বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কমানোর আহ্বান জানান। আমরা যারা ছোট ইন্ডাস্ট্রি আমাদের কিন্তু ক্যাপটিভ জেনারেটর নেই, আমরা টোটালি বিদ্যুতের উপর নির্ভরশীল। আপনাকে আমরা ডিজেলে ভর্তুকি দিতে বলছি না, আপনি আন্তর্জাতিক মূল্যে আমাদেরকে ডিজেল ব্যবহার করার সুযোগ দিন। ব্যাংকে 1 লক্ষ কোটি টাকা পড়ে আছে, ইনভেস্টমেন্টে গতি আনা প্রয়োজন। যে ইন্ডাস্ট্রিগুলো শক্ত, যার এক্সপানশনের সুবিধা আছে বলে আমরা মনে করি, সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা হাত দেই। তবে অর্থমন্ত্রী ডিজেলের দাম পুনর্নির্ধারণের আভাস দিলে নির্দিষ্ট সময় জানাননি। ফার্স্ট টাইম বাংলাদেশে। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। সরকারিভাবে কঠোর নিয়ন্ত্রণ ছাড়া উমরাহ হজের নামে বিশৃঙ্খলা রোধ করা সম্ভব নয় বলে মনে করেন হজ এজেন্ট ও জনশক্তি রফতানিকারকরা। এছাড়া হজ নীতিমালা সংশোধন ও রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া বন্ধ করারও দাবি জানিয়েছে হজ এজেন্সিস অব বাংলাদেশ হাব ও বায়রা। অন্যদিকে প্রাথমিকভাবে 70টি প্রতিষ্ঠানকে উমরাহ হজের যাত্রী পাঠানোর অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। শুধু পাসপোর্টের মাধ্যমে হজ এজেন্টরা উমরা পালনের ব্যবস্থা করেন। এক্ষেত্রে পুলিশের তদন্ত রিপোর্ট কিংবা মন্ত্রণালয়ের অনুমতিও প্রয়োজন হয় না, তাই সরাসরি কোনো তত্ত্বাবধান বা নজরদারি থাকে না সরকারের। অভিযোগ রয়েছে এই সুযোগে মানব পাচার করে হজ এজেন্সিগুলো। 2014 সালে 11,485 জন বাংলাদেশি নাগরিক উমরা হজে গিয়ে দেশে ফেরেননি। 104টি উমরা এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয় 2016 সালের জানুয়ারি থেকে আবারও উমরা হজ পালনের সুযোগ পাবেন বাংলাদেশি নাগরিকরা। এ সময় সরকারের তদারকি আরো বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য সংশ্লিষ্টদের। আমরা যারা সেক্টরের প্রতিনিধিত্ব করছি, এই বিষয়গুলোকে আমরা নজরদারি করি, তাহলে আমার মনে হয় এই বিষয়গুলো মিনিমাইজ হয়ে আসবে। স্পেশালি উমরা এবং হজের বিষয়টা আরো তীক্ষ্ণ নজরদারি করার দরকার। রোহিঙ্গা তারা পাসপোর্ট পাইলো কিভাবে? দেখে শুনে উমরা যাত্রীদেরকে পাঠানোর ক্ষেত্রে ডিউ সিস্টেম করে, তাহলে উমরা যাত্রীগুলি
প্রপার যারা উমরা করার জন্য যায় তারা যাবে, থেকে যায় এমন লোক যাওয়ার সুযোগ আর থাকবে না। হজ এজেন্টদের সংগঠন হাবের পরামর্শ, মানব পাচার সহ অন্যান্য অনিয়ম ঠেকাতে সৌদি সরকারের সঙ্গে সমন্বয় আরো জোরদার করতে হবে। একটা উমরা যাত্রীকে পাঠানোর পরে দুইটা পার্ট কাজ করে, একটা কাউন্টার পার্ট কাজ করে সৌদি আরবে। তার দায়িত্ব হচ্ছে টু রিসিভ দ্য উমরা হাজি এবং তাকে উমরা করিয়ে দেন আবার জেদ্দা এয়ারপোর্টে আনি তাকে ব্যাক করে দেওয়া, এটা তার রেসপন্সিবিলিটি। ভবিষ্যতে নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এই ৭০টা পাঠাইতে পারবে এখন থেকেই। অর্থদণ্ড করেছি, লাইসেন্স বাতিল করেছি এবং এই নামে বা এই এজেন্সি আর কোনোদিন এই ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করতে পারবে না। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্যমাত্রা 2030 সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে সুসংহত করি বর্তমান। এই প্রতিপাদ্যে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন ডানমন 2015। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সম্মেলনের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভিপু। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক শহীদ আক্তার হোসেন ও অধ্যাপক নাসরিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডানমন 2015 জাতিসংঘের সাধারণ পরিষদের অনুকরণে আয়োজিত একটি সম্মেলন, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের ন্যায় দেশ ও দেশের বাইরে থেকে আসা শিক্ষার্থীরা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে অংশ নেয়। সময় সংবাদ সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ঢাকা মেডিকেল প্রতিনিধি আওরঙ্গজেব সজীবের মৃত্যুর ঘটনায় তার দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব। এর আগে বাদ আসর চকবাজার শাহী জামে মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চকবাজার উর্দু রোডের বাসা থেকে সজীবের মরদেহ জানাজার জন্য নিয়ে যাওয়ার সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় তার স্ত্রী বারবার মূর্ছা যান। এর আগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাসায় আনা হয়। রোববার বাসা থেকে প্রতিদিনের মতো কর্মস্থল ঢাকা মেডিকেলে যাওয়ার পর নিখোঁজ হন সজীব। নিখোঁজের 3 দিন পর বুধবার বিকেলে ধলেশ্বরী নদীতে মুন্সিগঞ্জের মুক্তারপুরে তার মৃতদেহ পাওয়া যায়। যে হাসপাতালে থেকে দীর্ঘ 18 বছর আহত আর নিহতের খবর সংগ্রহ করেছেন, সেখানেই হয় সজীবের দ্বিতীয় জানাজা নামাজ। এর আগে প্রথম জানাজা হয় চকবাজার শাহী মসজিদে। সজীবের এই মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তার পরিবার ও সহকর্মীরা। আমার একটা কথাই মনে আসছে, সেটা হত্যাকাণ্ড। আমাদের কোনো দিক দিয়ে অভাব ছিল না, আমি আপনাকে এটা প্রথমে বলি, আমাদের কোনো দিক দিয়ে অভাব ছিল না। না আমার মার সাথে আব্বু কখনো লাগছে, না আমাদের ফ্যামিলি কারোর সাথে ওরকম ভাবে লাগা। সন্দেহ এখন কি বলবো, আব্বু তো একদিন বলছিল কোন এক বাবু আঙ্কেলের কথা, আমি ওনাকে ডাইরেক্টলি বলবো না যে ওনা কিছু করেছে। আমি চাই যে এটা যেহেতু আব্বু বলে গেছিল একটু দেখুক, আর ওনার কোনো ক্ষতি করা আমার উদ্দেশ্য না, আমার যেটা সত্য আমি ওটা জানতে চাই। আর কোনো উপায় নেই আঙ্কেল, আর কোনো উপায় নেই। এখন আমার উপরে সবাই তাকায় রয়েছে, আমি কি করব, আমার বয়স কতটুকু, আমার বাবা আমার কি বুঝাইছে, আমি কি করব বলেন। এই সাংবাদিক জগতে থাইকা সে যেটুক সুনাম কামাইছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না এটা। আর পরিবারের পক্ষ থেকে বলতেছে যে এটা আত্মহত্যা বলে তারা মাইনে নিতে পারতেছে না, এটা হত্যাকাণ্ড। এটা দেখার বিষয় হলো গোয়েন্দা সংস্থার, তারা বের করবে। তাহলে আমাদের জানা মতে সে খুব ভালো ছিল। রাজধানীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী খেলাঘর জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক উৎসব 2015। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় খেলাঘর আসরের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই আয়োজনের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন মামুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 3 দিন ব্যাপী অনুষ্ঠানে সারা দেশের মহানগর, জেলা ও আঞ্চলিক পর্যায়ে শিশু কিশোরদের নিয়ে 4টি বিভাগে 19টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে বিকেলে রাজধানী শিশু একাডেমিতে বাংলা ভাষা শিক্ষক পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের হাতে খড়ির অনুষ্ঠান। দেশের বাইরের খবর।
জামিনে মুক্ত হলেন উলফা নেতা অনুপ চেটিয়া। বৃহস্পতিবার ভারতের গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গেল বুধবার অনুপ চেটিয়ার বিরুদ্ধে দায়ের করা 4টি মামলাতে জামিন মঞ্জুর করেন আদালত। 1997 সালে ভুয়া পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ, বিদেশি মুদ্রা রাখার দায়ে গ্রেফতার ও সাজা ভোগের পর গেল 11 নভেম্বর ভারতের কাছে হস্তান্তর করা হয় ইউনাইটেড লিবারেশন আর্মি অব আসাম উলফার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নেতা অনুপ চেটিয়াকে। সাফ সুজুকি কাপের খবর। সাফের মিশনের প্রথম ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। বৃহস্পতিবার এক পেশে ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের কাছে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছে মামুনুলরা। এটি সাফে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে হার। টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় বাধার নাম আফগানিস্তান। যদিও মামুনুলদের গলায় বরাবরই ছিল জয়ের সুর, কিন্তু ত্রিভান্দামের গ্রিনফিল্ড স্টেডিয়ামে মাঠে নামতে বাংলাদেশকে মুখোমুখি হতে হয় কঠিন বাস্তবতার। সাফের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের শুরুতেই সাখাওয়াত রনে একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু ওই শেষ। এরপর ম্যাচে আর খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশকে। প্রেসিং ফুটবল খেলে নিয়ন্ত্রণটাও পেয়ে যায় আফগানিস্তান। যদিও গোল পেতে আফগানদের অপেক্ষা করতে হয় 30 মিনিট পর্যন্ত। কর্নার থেকে পাওয়া বল জালে পাঠান মাসিহ সাইঘানি। বাংলাদেশের ডিফেন্সের অসহায়ত্ব আরো ফুটে ওঠে 2 মিনিট পরই। অধিনায়ক ফয়সালের গোলে লিড দ্বিগুণ করে খোরাসান লায়ন্সরা। প্রথমার্ধেই ম্যাচের ফলাফল নিশ্চিত করে ফেলে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। 40 মিনিটে জুবায়ের আমিরের গোলে 3-0 এগিয়ে যায় তারা। সেখানে শেষ হয়ে যায় ম্যাচ থেকে বাংলাদেশের কোনো কিছু প্রাপ্তির আশা। প্রথমার্ধের শেষটা যেখানে করেছিল আফগানিস্তান, দ্বিতীয়ার্ধের শুরুটাও সেখান থেকেই। বর্তমান চ্যাম্পিয়নদের গতির কাছে বারবার হাঁটতে হয় মামুনুলদের। বাংলাদেশের হারের ব্যবধানটা বড় হতে পারত 57 মিনিটেই, যদি না আমিরের শট পোস্টে লেগে ফিরে আসতো। নিজেদের দখলে বল রাখতে না পারার সঙ্গে যোগ হয় বাংলাদেশের একের পর এক ভুল পাস। ব্যবধান কমানোর কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন মারুফুল হকের দল। মাঠে নামা 2 মিনিটের মধ্যে গোল করেন খাইবার আমিনি, যাতে 4-0 গোলের দুর্দান্ত এক জয়ে টুর্নামেন্ট শুরু করে সাফের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। আফগান পরীক্ষায় ব্যর্থ মামুনুলরা। তার সঙ্গে যোগ হয়েছে সাফ ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা। এখন শুধু সেমিতে যাওয়া না, টুর্নামেন্টে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। বাকি ম্যাচ দুটিতে শুধু জিতলেই চলবে না, ব্যবধানটাও হতে হবে বড়। কেরালা ত্রিভান্দাম স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। নিষ্ক্রিয় করা হলো মিরপুরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার 16টি গ্রেনেড। 7 জেএমবি সদস্য আটক। একই ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছিল হোসেনি দালানে, জানালো পুলিশ। নির্বাচন কমিশনের প্রতি এবার পক্ষপাতিত্বের অভিযোগ আওয়ামী লীগের। বিএনপি বলছে বাক স্বাধীনতা নেই, বিরোধী নেতাকর্মীদের উপর চলছে দমনপীড়ন। প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। ফেনীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে স্কুল ছাত্রী সহ 2 জন নিহত, এক শিশু সহ আহত 3, আটক 4। এবং প্রার্থনা আর মঙ্গল সঙ্গীতের মধ্য দিয়ে সারা দেশে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু। ঘরে ঘরে উৎসবের আমেজ। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।